নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমরা খুলেছি নতুন একটি চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে আপনাদের অপ্রকাশিত কবিতা বা লেখা আমাদের পাঠাতে পারেন, আমরা পড়ব এই চ্যানেলে। ফিরে আসি আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বাঙালিরা ভারতীয় সিনেমাকে কোন পর্যায়ে নিয়ে গেছিল। আমরা আজকে কথা বলবো বিখ্যাত সুরকার, প্লেব্যাক সিঙ্গার অনিল কৃষ্ণ বিশ্বাসকে নিয়ে, যাকে আমরা অনিল বিশ্বাস নামে চিনি। মুকেশ, লতা মঙ্গেশকরের মতো সমস্ত আর্টিস্টের পেছনে যিনি কাজ করেছেন, এনাদেরকে সুযোগ দিয়েছেন এবং ধীরে ধীরে বড় করে তুলেছেন, তার নাম অনিল বিশ্বাস। উনি মিউজিক ডিরেক্টর অ্যান্ড প্লেব্যাক সিঙ্গার হিসেবে 1935 থেকে 1965 সাল পর্যন্ত কাজ করেন। তিনি প্রথম ইন্ট্রোডিউস করেন 12 pieces of orchestral music and full-blooded choral effect to Indian cinema. A master of Western symphonic music, also known for Indian classical music and folk element, especially বাউল and ভাটিয়ালি। তিনি তার জীবনে প্রায় 90টা ছবিতে কাজ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য रोटी, किस्मत, अनोखा प्यार, तराना, वारिस, परदेसी, चार दिल चार राहें प्रभृति। তিনি ফিল্ম স্কোরে প্রথম কাউন্টার মেলোডি ব্যবহার করেন উইথ দ্য টেকনিক অফ ওয়েস্টার্ন মিউজিক কান্টালা, যেখানে একটা মিউজিক অন্য মিউজিককে ওভারল্যাপ করত কন্ট্রা মেলোডির মাধ্যমে। এছাড়াও তিনি শুরু করেছিলেন রাগমালার প্রকট ব্যবহার। তাকে 1986 সালে দেওয়া হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, যা দিয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি, ন্যাশনাল একাডেমি অফ মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা। এখানেও একজন প্রখ্যাত মিউজিক ডিরেক্টর, যিনি রায়চাঁদ বড়াল অর্থাৎ বাবুল সুপ্রিয় দাদুকে ভারতীয় সঙ্গীতের ভীষ্ম পিতামহ বলে নামাঙ্কিত করেছিলেন। এই মানুষটার জীবনও ছিল নানা রঙে ঘেরা। 1914 সালের 7ই জুলাই তিনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ছিল সঙ্গীত এবং অভিনয়ের নেশা। তার ফলে তিনি বিভিন্ন স্থানে অ্যামেচার অ্যাক্টিং করতেন। মাত্র 14 বছর বয়সে তিনি তবলায় পারদর্শী হয়ে ওঠেন। এরপর স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন অনিল বিশ্বাস। তার ম্যাট্রিকুলেশনের সময় তিনি বারবার বন্দী হতে থাকেন এবং জেলে যেতে থাকেন। এরপর 1930 সালে তার পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় চলে আসেন। তিনি এখানে এসে ড্রামার জন্য মিউজিক তৈরি করতেন এবং সেখানেই তিনি নাম করেন। পরে অবশ্য তিনি জয়েন করেন রংমহলে, কলকাতার এক বিখ্যাত থিয়েটার গোষ্ঠী। সেখানে তিনি অভিনেতা, প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। 1932 থেকে 34 সাল পর্যন্ত তিনি বিভিন্ন কমার্শিয়াল ড্রামাতে কাজ করেন। তিনি ছিলেন এক উন্নত মনের গায়ক। তার মধ্যে তিনি সবচেয়ে ভালো গাইতেন খেয়াল, ঠুমরি, দাদরা। তিনি সমানভাবে নাম করেছিলেন শ্যামা সঙ্গীত এবং কীর্তনেও। এরপর তিনি কাজ শুরু করেন হিন্দুস্তান রেকর্ডিং কোম্পানির জন্য, যেখানে কাজ করতেন কুন্দনলাল সাইগল মানে KL সাইগল এবং SD বর্মন মানে শচীন দেব বর্মন। শুধু তাই না, তিনি কিছু কাজ কবি নজরুল ইসলামের সঙ্গেও করেছিলেন। এরপর তিনি চলে যান বম্বে, সেখানে গিয়ে কাজ শুরু করেন। তখন 1934 সাল ভারতীয় সিনেমায় ইন্ট্রোডিউসড হচ্ছে প্লেব্যাক সিঙ্গিং এবং সেখানে অনিল বিশ্বাসের অবদান ছিল অপরিসীম। বিভিন্ন কম্পোজিশন অ্যান্ড টেকনিক্যাল আপলিফমেন্ট দেখা গেছিল ভারতীয় সিনেমাতে ওনারই সুবাদে। বম্বেতে অশোক কুমার থেকে দিলীপ কুমার এবং নিতিন বসু এবং বহু বিখ্যাত ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছেন, whose contribution to Indian cinema is unparalleled. তার হাত ধরেই উঠে এসেছিল মুকেশ, তালাত মাহমুদ, আমির বাই কর্ণাটকি, লতা মঙ্গেশকর এবং রোশনা রাবেগা। তার হাত ধরেই উঠে এসেছিল আরেকজন প্রতিভাময়ী গায়িকা পারুল ঘোষ, যিনি ছিলেন অনিল বিশ্বাসের বোন। তিনিও প্রচুর হিন্দি ছবিতে প্লেব্যাক সিঙ্গিং এর কাজ করেছেন। 31শে মে 2003 সালে আমরা হারিয়েছি অনিল বিশ্বাসকে। তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ভারতীয় সিনেমা এবং সঙ্গীতে
উজ্জ্বল রত্নকে হারালাম আমরা, যিনি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতকে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন, যার অবদান অনস্বীকার্য। বিশ্বাস করুন, ওনার বায়োডাটার অর্ধেক বলতে পারলাম না আমি, বাকি রয়ে গেল অনেকটাই। এরকম একজন প্রতিভাবান মানুষকে আজকে আমরা ভুলতে বসেছি। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাই। আবার আসবো, দেখা হবে পরের পর। ভালো থাকবেন। নমস্কার।